আবারও দিল্লি উড়ে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবার কি হলো? হঠাৎ কি কারণে তাকে জরুরি তলব করা হলো? কি কারণে সমস্ত রাজ্যের কাজকর্মকে আপাতত স্থগিত রেখে দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে হবে শুভেন্দু অধিকারীকে? কোন কোন বিষয়ে সেখানে আলোচনা হতে চলেছে? ঠিক কি কারণে এই তলব? এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু এই মুহূর্তে নানা রকম আলোচনা, জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে, তিনি উড়ে যাবেন দিল্লিতে। সেখানেই বৈঠক রয়েছে। কি বিষয়ে বৈঠক রয়েছে? কারণ আমরা জানি আজকে প্রশাসনিক বৈঠক চলছে শুভেন্দু অধিকারীর। 3টি জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক, উত্তর 24 পরগনা, নদিয়া এবং হুগলি। তারপর বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি তিনি প্রশাসনিক বৈঠক করছেন, সাংবাদিক বৈঠকে একের পর এক বড় বার্তা দিচ্ছেন। স্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনা ইতিমধ্যেই শুরু হয়েছে, কাজের বিষয় নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু যখন সমস্ত কিছু নিয়ে এত জোর কদমে কাজ হচ্ছে গোটা রাজ্য জুড়ে, ঠিক সেই সময় কেন শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হলো দিল্লিতে? কি কারণে তাকে উড়ে যেতে হবে? এবার সেই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছে আমার কলিগ সুজয়। আমি সুজয়ের সঙ্গে যাব। সুজয়, কি কারণে তাকে ডেকে পাঠানো হয়েছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করবার চেষ্টা করব, সুজয়ের কাছে জানার চেষ্টা করব যে কি কারণে তাকে ডেকে পাঠানো হয়েছে, জরুরি তলব কেন করা হয়েছে। কারণ ইতিমধ্যেই আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, রাজ্য জুড়ে প্রচুর কাজ চলছে, জিরো টলারেন্স নীতির কথা বলা হয়েছে, প্রশাসনেরকে বারবার বলা হচ্ছে কোনো অনৈতিক কাজের করা যাবে না গোটা রাজ্য জুড়ে। সেই সমস্ত অনৈতিক কাজের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে বারবার বলা হয়েছে, জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় বুলডোজার চলছে, অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে, পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাকে ফেরত আনবার চেষ্টা চলছে। শনিবার দিনকেই বড় ঘোষণা হয়েছে, সেখানে বলা হয়েছে আয়ুষ্মান ভারতের কথা। জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কথা বলা হয়েছে, কার্ড পাওয়া যাবে। কোন কোন ধরনের ব্যবস্থা রয়েছে সেই নিয়ে আলোচনা চলছে। রাজ্যে আরও একটি এইমস হতে পারে সেই বিষয়ে আলোচনা চলছে, এবং কোনোভাবে যাতে রেফার না করা হয়, রেফার করার যে রোগ, সেই রেফার রোগ যাতে একেবারে নির্মূল করা যায়, সেই বিষয়টার দিকেও কিন্তু এই সরকার নজর দিচ্ছে। 100 দিনের কাজ, সেই কাজও কিন্তু আবার ফেরত আসছে। ফলে আশা করা যাচ্ছে সাধারণ মানুষ কাজ পাবেন। তার মাঝখানে দিল্লিতে তলব শুভেন্দু অধিকারীকে কেন? সুজয়ের সাথে আবারও যোগাযোগ করা গেছে। সুজয়, দিল্লিতে শুভেন্দু অধিকারীকে কেন তলব করা হলো? হঠাৎ করে এমন কি কাজ সেখানে পড়েছে? কেন জরুরি তলব? দেখো, তুমি নিশ্চয়ই জানো যে এই মুহূর্তে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার, যেটা বারবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে। এবং তুমি জানো যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব যেই মুহূর্তে বিজেপি সরকার এ রাজ্যে ক্ষমতায় এসছে, সেই দূরত্বটা একেবারে ধাপে ধাপে মেটানো হচ্ছে। তুমি এটা দেখেছো যে নীতি আয়োগের বৈঠক হচ্ছে, যে আমরা দেখলাম যে গতকালই আমরা দেখলাম যে নবান্ন থেকে শুভেন্দু অধিকারী এবং অশোক লাহিড়ী, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, তারা বৈঠক করলেন। এবং তার আগে যদি তুমি দেখো, গতকাল যদি রাতে তুমি দেখো যে সৌজন্য, যেটা ভবানীপুরে যে অতিথিশালা, সেখানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত আমলাদের নৈশ ভোজে ডাকলেন শুভেন্দু অধিকারী। তার মানে একটা বিষয় তুমি বুঝতে পারছো যে এ রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হবার পর সব দিক থেকে শুভেন্দু অধিকারী তারা এ রাজ্যের সমস্ত প্রকল্প, মানে বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পগুলো এ রাজ্যে দ্রুত ইমপ্লিমেশন করা, মানে দ্রুত এ রাজ্যে পুনরায় প্রতিস্থাপন করা, বিনিয়োগ আনা, শিল্প আনা, কর্মসংস্থান করা, এই সমস্ত দিকগুলো কিন্তু নবনিযুক্ত সরকারের সবথেকে বড় পদক্ষেপ। এবং সেই পদক্ষেপে একটার পর একটা উদ্যোগ আমরা দেখেছি।
তুমি তুমি নিশ্চয়ই দেখেছো যে প্রথম ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হলো, দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হলো, বিএসএফকে দ্রুত জমি হস্তান্তর করা হলো। কারণ দেশের সেফটি সিকিউরিটি এবং নিরাপত্তার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এতদিন বিএসএফকে জমি দিচ্ছিল না তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকার, এবং যেই মুহূর্তে বিজেপি ক্ষমতা এলো সেই মুহূর্তে বিএসএফ দ্রুত জমি হস্তান্তর করলো। এবং প্রত্যেকটা পদক্ষেপ দেখো, শুভেন্দু অধিকারী এ রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও তিনি একের পর এক প্রশাসনিক বৈঠক করলেও কিন্তু পুরো নিয়ন্ত্রণটা কিন্তু এই মুহূর্তে দিল্লির হাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী তারা একেবারে দিল্লি থেকে পুরোপুরি নজর রাখছে বাংলার প্রতি। তারা কেন্দ্রীয় যে মডেল, রাজ্যের যে মডেল, মানে একেবারে দিল্লি এবং রাজ্য ডবল ইঞ্জিন সরকার, সেই সরকার এ রাজ্যে কীভাবে কাজ করবে প্রতিটা পদক্ষেপে দিল্লি একটি রুটম্যাপ তৈরি করে দিচ্ছে, এবং সেই রুটম্যাপ মেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। দেখো, এটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তারা এই বিষয়টা সব থেকে বেশি জোর দিয়েছিল যে দেশের কাছে পশ্চিমবঙ্গকে একটা জঙ্গিরা তারা একটা সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা নর্থ ইস্টের কাছে পশ্চিমবঙ্গের জঙ্গিরা তারা এ রাজ্যে শেল্টার নিয়ে তারা গোটা নর্থ ইস্টে তাদের বিস্তার করছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গকে যতক্ষণ না সুরক্ষিত করা যায়, এই যে ফেন্সিংয়ের কাজটা এতদিন আটকে ছিল, তুমি দেখেছো বিএসএফের আধিকারিকরা, বিএসএফের ডিজি থেকে শুরু করে বিএসএফের সমস্ত শীর্ষ কর্তারা, নবান্নের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, তারা একেবারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জমি হস্তান্তর হলো এবং দ্রুত গতিতে কাজ শুরু হলো। এবং হোল্ডিং সেন্টার, তুমি নিশ্চয়ই দেখেছো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার এই ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে, এবং ইতিমধ্যেই মালদা, মুর্শিদাবাদ সহ বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই এই হোল্ডিং সেন্টার তৈরি হয়ে গেছে। যারা বিদেশি নাগরিক, যারা বাংলাদেশি, তাদের বিরুদ্ধে কিন্তু একেবারে জিরো টলারেন্স কঠোর পদক্ষেপ নিয়েছে। এবং ইতিমধ্যেই তুমি দেখেছো আজকে যে খবরটা সবথেকে বেশি আপডেট হয়েছে, যে সীমান্তগুলোতে, যে বর্ডার এলাকাগুলোতে যারা এ রাজ্যের বাংলাদেশি ছিল তারা কিন্তু ভিড় জমাতে শুরু করেছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে এবারের যে শুভেন্দু অধিকারীর দিল্লি সফর, যেটা রাজনৈতিক মহলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দিল্লি পশ্চিমবঙ্গের জন্য একাধিক